আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছুদিন ধরে ব্যক্তি কিংবা গোষ্ঠীর উপর হামলা হয়েছে, নিপীড়ন চলেছে নারীর উপর, মাজার মন্দির শিল্প স্থাপনাও বাদ যায়নি সহিংসতা থেকে। বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহতের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এভাবে চললে সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। অস্থিতিশীলতা দমনে সরকারকে শক্ত হওয়ার পরামর্শ শিক্ষক নেটওয়ার্কের। ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী আমল থেকে বের হয়ে এসে আমরা নতুন যখন সমাজ গঠন করছি, তখন আমরা এই অস্থিরতা, এই সংঘাত, এই বিদ্বেষ, এগুলো আমরা আর দেখতে চাই না। এত বড় জগদ্দল পাথর আমরা আমাদের জাতির মাথা থেকে, দেশের মাথা থেকে, ঘাড়ের থেকে নামালাম, তারপরে যদি আমরা একই রকমের অসহিষ্ণু, একই রকমের ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জায়গায় চলে যাই, তাহলে কেমন করে হবে? বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত ও সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকারের পদক্ষেপ স্পষ্ট হতে হবে, নইলে ব্যর্থ হবে জুলাই বিপ্লব। মৌখিকভাবে বলেন আর আপনি সরাসরি আক্রমণ করেন, কোনোটাই গ্রহণযোগ্য না। তো সেইটা আমাদের সামনে পরিষ্কার হতে হবে, তাই না? একটা পরিষ্কার দৃশ্য আমাদের সামনে থাকতে হবে। আইনের শাসন থাকলে ক্যাম্পাসের রাজনীতি বন্ধ না করেও শান্তি বজায় রাখা যাবে বলে মনে করেন শিক্ষকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন ঝিনাইদহের দুই তরুণ রাকিব ও সাব্বির। এই হত্যার বিচারের দাবিতে শনিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বক্তব্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব কাঁধে না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয়, তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতন ছাত্র জনতার আন্দোলনের ফসল। একে নির্দিষ্ট একটি গোষ্ঠীর সফলতা বলে চিহ্নিত করলে তা হবে ইতিহাস বিকৃতির দিকে হাঁটা। আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। বলার জন্য এবং নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর নিহতের তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা। এতে বলা হয়, গতকাল শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে ইসরায়েল দাবি করে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে সামরিক বাহিনী। গতকাল শুক্রবার বৈরুতে চালানো বিমান হামলায় তার মৃত্যু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবেন না। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই হামলায় তিনি ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। এদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ হামলাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় তেল আবিব ওয়াশিংটনের দেওয়া ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছেন। বাড়তি দামের জন্য সমালোচনার ঝড় উপেক্ষা করেই গত বছর আদানির বিদ্যুৎ আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। চলতি বছর জুনে আদানি প্রতি ইউনিট বিদ্যুতে কয়লার দাম ধরেছে ৮ টাকা ২২ পয়সা। এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার খরচ ৬ টাকা ২০ পয়সা। আদানি গত অর্থবছর প্রতি ইউনিট বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় ধরেছে ৭ টাকার বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি খরচ দেখিয়ে 25 বছরে অতিরিক্ত 1 লাখ কোটি টাকা আদায় করতে পারে আদানি। চুক্তি করা বলে যে অধিকার লাভ করেছে আদানি, তাতে করে আমাদের কাছ থেকে বিদ্যুতের যৌক্তিক এবং ন্যায্য মূল্য অপেক্ষা বেশি মূল্য নেওয়ার সুযোগ পেয়েছে এবং নিয়েছে। সুতরাং ওই চুক্তি আর বহাল থাকতে পারে না। সরকার নিজেই চুক্তি করেছে, সুতরাং সে চুক্তির বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা করতে যাওয়াটা কঠিন। এটা জনগণের পক্ষ থেকেই যেতে হবে এবং সেটা পাবলিক ইন্টারেস্টে যেতে হবে। আদানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায়, শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন না করা, এছাড়া 3 মাস আগে বিদ্যুতের নির্দিষ্ট চাহিদা জানানো, উৎপাদন সক্ষমতার কমপক্ষে 34% বিদ্যুৎ কেনা, 1% বেশি কয়লার অপচয় সহ ক্রয় চুক্তির বিভিন্ন দুর্বলতা। আমি মনে করি না চুক্তি বাতিল কোনো সমাধান। চুক্তি রিভিউ করা যেতে পারে, কিন্তু উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটাতে সংশোধন আনা যেতে পারে, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করেছে। ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি। আইন অনুযায়ী হয়েছে কিনা, আর টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। তারপর আমরা যা হয় আমরা সিদ্ধান্ত রিকমেন্ডেশন দেব। আদানির কেন্দ্রের শুল্কের কর অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অন্যদিকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ভবিষ্যৎ অনিশ্চয়তায় সম্প্রতি নিজ দেশে বিক্রির সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তাসহ 3 নদীর পানি। অবশ্য পানি বাড়লেও শনিবার বেলা 3টায় তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে ছিল। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে রোববার দুপুরের দিকে বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি। তাই উত্তরাঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। তিস্তা নদী সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, যেমন হচ্ছে আমার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলোর যে তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে আর কি। 24 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। এরপরে হচ্ছে আবার পরবর্তী 2 দিনে পানি নেমে যাবে আর কি। আবহাওয়া অফিস বলছে এবার আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে 64% বৃষ্টি বেশি হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেও সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বন্যার শঙ্কা নেই। 30 তারিখের পর থেকে আবার একটি নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। সেক্ষেত্রে সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, অথবা বিভিন্ন অঞ্চলে আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। লা নিনোর প্রভাবেই বৃষ্টিপাতের এমন তারতম্য বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।